জনৈকা রোজিনা বেগম ৩০ তিনি একটি মিসিং ডায়েরি করেন এবং ডায়েরিতে তিনি বলেন যে তার অত্র মামলার অত্র ঘটনার যিনি ভিকটিম মোহাম্মদ আমিনুল বিশ্বাস ওরফে আলিফ, বয়স ১৫ বছর, পেশায় তিনি একজন ভ্যান চালক এবং বাদী উল্লেখ করেন যে তার ছেলে মিসিং এবং মিসিংটা হলো ৩ তারিখ সকাল ৮টা থেকে সে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল এবং ৫ তারিখ জিডি করার আগ পর্যন্ত তিনি আর বাসায় ফিরে আসেন নাই। তো আমরা এই জিডি পাওয়ার সাথে সাথে আমাদের নড়াইল জেলা পুলিশের একাধিক টিম আমরা ভিকটিমের খোঁজে মাঠে নামি এবং আমরা প্রাথমিক যে তথ্য উপাত্ত এবং ভিকটিমের পরিবার স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে আমরা একজন অত্র ঘটনায় যিনি প্রধান সাসপেক্ট মোহাম্মদ মিনারুল বিশ্বাস ২২, পিতা মোহাম্মদ বাহারুল বিশ্বাস, তাকে আমরা হেফাজতে নিই এবং তাকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে এবং অপর যে সাসপেক্ট মোহাম্মদ হৃদয় মোল্লা ২০, তারা দুইজন মিলে তাকে হত্যা করে এবং হত্যার বর্ণনাটা সে যেভাবে দেয় সেটা হলো যে ৩ তারিখ ভিকটিমের ভ্যানে চড়ে তারা দুইজন এই সদর থানাধীন যে জায়গাগুলোর কথা বলা আছে যে বহির্গ্রাম বাজার সহ আশপাশ এলাকায় তার ভ্যানটা নিয়ে তারা ঘোরাফেরা করে এবং একটা পর্যায়ে ভিকটিমকে কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে পান করায় এবং তারা যখন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে যখন এই ওষুধের প্রতিক্রিয়াটা তার শরীরে শুরু হয়, সে যখন একটা ঘুম ঘুম ভাবের মধ্যে চলে আসে, এরকম একটা পর্যায়ে তারা বহির্গ্রাম বাজারে গিয়ে থামে এবং তাকে ওই ভ্যান থেকে নামিয়ে একটা পর্যায়ে তারা ভ্যানটা নিয়ে তার এক আত্মীয়ের বাসায় ভ্যানটা রেখে আসে হৃদয় মোল্লা এবং অপর যে ছিল মিনারুল বিশ্বাস, রেখে এসে তারপরে তাকে আবার বাজার থেকে ওই অবস্থায় অর্ধ অবচেতন অবস্থায় নিয়ে আমরা যে জায়গাটা থেকে লাশ পেয়েছি সেটা হলো যে দেবভোগ যে গ্রাম, সেই গ্রামের বিলের মধ্যে থেকে আমরা যে লাশটা পেয়েছি সেখানে তারা যায় এবং গিয়ে তাকে, যেহেতু সে অর্ধ অবচেতন অবস্থায় ছিল, ঘুমের মধ্যে ছিল, তাকে ওই ঘাসের উপর রাখলে সেই ঘাসের উপর ঘুমিয়ে যায়। এই অবস্থায় আমরা যে দুই অভিযুক্ত এর মধ্যে হৃদয় মোল্লা ভিকটিমের পা ধরে এবং অপর যেটা মিনারুল তাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই দেবভোগের যে জায়গাটা আমরা লাশ পেয়েছি ওখানে বিলের মধ্যে কচুরপানার নিচে লাশটা রেখে তারা চলে যায়। তো এই অবস্থা থেকে আমরা জিডির পরে তো আমরা মিনারুলকে প্রথমে ধরার পরে তার স্বীকারোক্তি মোতাবেক আমরা ওই বিলের মধ্য থেকে আমরা প্রথমে লাশটা উদ্ধার করি এবং যখন জানতে পারি যে তার সাথে হৃদয় মোল্লা নামক যে অপর আসামি ছিল তাকেও আমরা ধরার জন্য আমরা আর একটা টিম একই সাথে আমরা দুইটা অভিযান করি। একটা হলো যে লাশ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাই মিনারুলকে নিয়ে এবং সাথে সাথে আর একটা টিম যে হৃদয় মোল্লাকে ধরার জন্য আমরা গোপালগঞ্জে আমরা লোকেশন পাই, ওখানে আমরা যাই। তো একই সাথে আমরা যখন লাশ উদ্ধার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক ভ্যান উদ্ধার করি, ভ্যানের যে ব্যাটারিটা খুলে অন্য জায়গায় বিক্রি করা হয়েছিল সেটাও আমরা উদ্ধার করি এবং আমরা গোপালগঞ্জে যে টিমটা পাঠিয়েছিলাম এখানে সেই হৃদয় মোল্লাকে ধরা হয়। আমরা এটা অনেকটা সময় লেগেছে কারণ সে তার স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় গেছে। একটা পর্যায়ে আমরা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া নামক স্থানে একটা চলন্ত বাসে সে ছিল, সেই বাস থেকে আমরা গ্রেপ্তার করি। তো উভয় যে অভিযুক্ত তারা আদালতে আজকে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তারা এই ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং আমরা এই মামলার সাথে সমস্ত আলামত, আমরা ভ্যান উদ্ধার, ব্যাটারি উদ্ধার এবং ভিকটিমের যে মোবাইল ফোন সেটিও আমরা হৃদয় মোল্লার কাছ থেকে উদ্ধার করেছি। অর্থাৎ এই মামলাটা টোটালি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই মামলার আদ্যপান্ত রহস্য উদ্ঘাটন করেছি। আমরা মামলার আরও বিস্তারিত তদন্ত চলমান আছে, যদিও তারা আদালতে স্বীকার করেছে যে তারা দুজনই একটা ঘটনা ঘটেছে, তারপরেও আমরা আরও তদন্ত করছি যে এর সাথে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা।
এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটি হলো যে আপনারা জানেন যে গত 26 তারিখে এই সদর উপজেলায় একটা গলাকাটা লাশ আমরা পেয়েছিলাম, এবং সেটিও একটা ক্লুলেস মার্ডার ছিল। সেখানেও কিন্তু ভিকটিমের পরিবার পক্ষ থেকে কাউকে সাসপেক্ট করা হয় না, বাট আমরা 48 ঘন্টার মধ্যে আমরা সাসপেক্টকে গ্রেপ্তার করেছিলাম, সমস্ত আলামত জব্দ সহ। তারাও কিন্তু আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছিল স্বীকারোক্তিমূলক। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা এই যে খুব অল্প দিনের ব্যবধানে আমরা 2টি হত্যাকাণ্ডের রহস্য খুব অল্প সময়ের ব্যবধানে আমরা উদ্ঘাটন করলাম। তো এটির মাধ্যমে আমি একটা মেসেজ আপনাদের মাধ্যমে সবাইকে দিতে চাই, সেটি হলো যে আমরা যত অন্ধকারে যত গোপনেই অপরাধ করি না কেন, আমাদের প্রত্যেকটা অপরাধ কিন্তু দিনের আলোর মতো মানুষের সামনে চলে আসে। এবং এই যে ঘটনাগুলো চলে আসে, তাহলে আমরা যারা এই অপরাধগুলো করি, যারা এই যে খুন, চুরি, ডাকাতি, রাহাজানির মতো ঘটনাগুলো আমরা ঘটাই, এটি কিন্তু দিনের আলোর মতো মানুষের সামনে চলে আসে। এই যে চলে আসে ঘটনাগুলো, তাহলে আমরা আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজন কাছে কিন্তু আমরা সারা জীবনের জন্য একজন অপরাধী হিসেবে চিহ্নিত হয়। আমাদের স্বাভাবিক জীবনযাপনগুলো আমরা করতে পারি না। এই জন্য আমার অনুরোধ থাকবে, যারা এই ধরনের মানসিকতা, অপরাধ করার মানসিকতা আছে, আমাদের উচিত হলো যে এই অপরাধ করার মানসিকতা পরিহার করে আমাদের স্বাভাবিক জীবনযাপন করা। আমরা প্রত্যেক মানুষের একটা পেশা থাকা উচিত, সেই পেশাটা তাকে মনোযোগ দিয়ে করা উচিত, যাতে করে আমাদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। এটাই আমার পক্ষ থেকে ছিল এই বক্তব্য। আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, এবং তারা আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় যে জবানবন্দি দিয়েছে, তাদের স্বীকারোক্তি তারা এটাই বলেছে যে তাদের উদ্দেশ্য ছিল ভ্যান চুরি, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্যের কথা তারা বলেনি। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, এবং আমি এই নড়াইলে যোগদান করার পর থেকে আমি আগেই প্ল্যান করে এসেছি যে আমরা অপরাধ আসলে 2টা কথা আছে, একটা হলো প্রিভেনশন আর একটা হলো কিউর। অর্থাৎ আমরা পড়ি না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিরোধ হলো উত্তম পন্থা। তা আমরা এই অপরাধ প্রবণতাকে প্রতিরোধ করার জন্য আমরা সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো আমার চিন্তার মধ্যে আছে, আমি থানা ওয়ারি, ইভেন আমি যদি পারি ইউনিয়ন কেন্দ্রিক আমি এই যে মানুষের সাথে মত বিনিময় করব, এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য যে করণীয়গুলো, কারণ বাংলাদেশে আসলে আমাদের মানুষ যারা একেবারে নিম্নবিত্ত, এদের কাছে এই ধরেন অল্প কিছু টাকার মূল্য একটা জীবনের থেকেও বেশি। তো এই জিনিসগুলো নানাবিধ কারণে হয়ে থাকে, তারা জীবনের মূল্য বলতে হয়তো অত কিছু তাদের কাছে মূল্য নাই। তো আমরা সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এটা বৃদ্ধি করতে পারি। আমাদের পক্ষ থেকে আমরা সোসাইটির সব মানুষকে আমরা ইনভলভ করতে চাই, ইনভলভ করে আমরা এই সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো করতে চাই। এবং আমার প্ল্যান আছে, আমি সদর দিয়ে শুরু করব, করে আমি নড়াইলের প্রত্যেকটা উপজেলা এবং যেসব জায়গাগুলো বেশি ইম্পর্ট্যান্ট ক্রাইম প্রবণ যে এরিয়াগুলো, ইভেন সেটা ইউনিয়ন বা গ্রামও হতে পারে, সেই জায়গাগুলোতে গিয়ে আমরা এই সচেতনতামূলক কার্যক্রমগুলো পরিচালনা করব। এবং আমরা সবাইকে আহ্বান করব, সবাইকে এই মেসেজগুলো যদি আমরা দিতে পারি যে মানুষের জীবন অনেক মূল্যবান জিনিস, এবং হত্যাকাণ্ড হলো মানুষের শেষ অপরাধ। একটা মানুষকে হত্যা করার পরে তার কিছু থাকে না, মানুষকে জীবনগুলো আমরা ফিরিয়ে দিতে পারি না। এই জন্য এই যে হত্যাকাণ্ড খুব একটা সিলি কারণ, একটা ভ্যান কয় টাকা দাম, ভ্যানটা কিন্তু সে আমার যতটুকু জানি যে ব্যাটারিটা 10,000 টাকায় বিক্রি করছে, এবং ভ্যানটাও হয়তো আরও অল্প দামে বিক্রি করছে। তো এই যে একটা ভ্যানের মূল্য একটা জীবনের মূল্য থেকে অনেক বেশি বলেই তো তারা এটা ঘটাইতে পারছে। এটা আমাদের আসলে এই জায়গা থেকে আমাদের সমাজ যাতে বের হতে পারে, এই দায়িত্ববোধটা আসলে আমাদের সবার। আমরা মিডিয়া কর্মী, আপনারা যারা আছেন, আপনারাও ভালো ভূমিকা রাখতে পারেন। আমাদের সমাজে যারা অন্যান্য মানুষ আছে, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আছে, সবার পক্ষ থেকে যদি আমরা এই মেসেজগুলো মানুষকে জানাই যে আমরা অল্প খেয়ে থাকবো, বাট আমার একটা কর্ম থাকবে, আমি সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকবো।
আমাদের জিজ্ঞাসাবাদে তারা এই ধরনের কোনো বক্তব্য দেয়নি, বাট হতে পারে, যেহেতু ভিকটিমের যে স্মার্টফোনটা এটাও কিন্তু আমরা অভিযুক্ত যে হৃদয় মোল্লা তার কাছ থেকে উদ্ধার করেছি এবং সে এটা ব্যবহারও করেছে। তারা হত্যাকাণ্ডের পরে এই ফোনটা সে একাধিকবার ব্যবহারও করেছে। সো হতে পারে যে তারা যেহেতু খুবই নিম্নবিত্ত, তার কাছে একটা মোবাইল স্মার্টফোন অনেক মূল্যবান জিনিস হতে পারে, যে সেইটাও কারণেও হতে পারে। মেন কথা হলো যে সে ওই ভ্যানটা বিক্রি কিছু টাকা পাবে, হতে পারে যে সেই টাকা দিয়ে সে একটা স্মার্টফোন কিনবে, এটা হতে পারে, বাট উদ্দেশ্য ছিল ভ্যানটা চুরি করা। স্যার, আমাদের